জুলাই আগস্টের যে গণহত্যা তার বিচার, এর আগে দীর্ঘ সময়ে যে ১৫ বছরের গুম খুনের ও বিচার যে দাবি উঠেছে, সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। মানবাধিকার কর্মী হিসেবে আসলে এই বিচারগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কতটা গুরুত্ব বহন করে? দেখেন, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, অর্থাৎ গত ১৫ বছর বা তার একটু বেশি সময় ধরে, তাহলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে নির্বিচারে, মানে বাদ বিচারহীনভাবে কীভাবে মানুষকে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়, হত্যা করা যায়, গুম করা যায়, এই উদাহরণগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এবং এমনও ঘটনা আমরা দেখেছি যে পলায়ন পর মানুষ তাকে ধরে নিয়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে আধা ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে। একজন রাজনৈতিক সংগঠক, তিনি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিলেন পরিবারকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে। পথে খাবার গ্রহণ যখন করছিলেন কুমিল্লা অঞ্চলে, ওখান থেকে তাকে উঠিয়ে নেওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন করে উঠিয়ে নেওয়া হয়। কুমিরাতে তাকে গুলি করে হত্যা করা হয়। আমরা দেখেছি যে বিরোধী দল মতকে দমন করার নামে কি পরিমাণ যে মিথ্যা মামলা, যেটাকে মিথ্যাই বলবো, অনেকে ভৌতিক মামলা বলে বা যে নামই আপনি ডাকেন না, কি পরিমাণ হয়েছিল। এবং সেখানে মৃত ব্যক্তিকে জীবিত করতে দেখেছি। শেখ হাসিনা তো সবই পেরেছেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পেরেছেন, জীবিত ব্যক্তিকে হত্যা করতে পেরেছেন। এই জিনিসগুলো গত ১৫ বছরে দেখেছি। শুধু এই বিষয়ে যে শুধু স্বৈরাচার একা দায়ী তা না, স্বৈরাচারের আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিল তারা সহ। কারণ এদের একবারও মন টলেনি যে নির্বিচারে এভাবে হত্যা একটা দেশের, আমারই ভাই, আমারই চাচা, আমারই পিতাকে হত্যা করা, একবারও এরা ভাবেনি, মন কাঁদে নাই। আমরা দেখেছি একটা মানুষকে উঠিয়ে নেওয়ার পর, হত্যা করার পর, সেই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, অন্যদিকে প্রবাহিত করার জন্য কিভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে ভিকটিমের ব্যাপারে, পরিবারকে আইসোলেটেড করা হয়েছে সমাজে। আপনি অবাক হয়ে যাবেন এই ধরনের ঘটনা যখন আমরা প্রত্যক্ষ করেছি, জেনেছি, শুনেছি, পরবর্তীতে আমরা এখন কাজ করতে যেয়ে যেটা দেখছি, এখন আমাদের অ্যাক্সেসটা আর একটু বেশি। এখন পরিবেশগত কারণে, পরিস্থিতিগত কারণে আমরা আরও বেশি খোঁজ নিতে পারছি। যেই ভয়াবহতা আমাদের সামনে এসছে, যেই ভয়াবহতার মুখোমুখি আমরা দাঁড়িয়েছি, এটি কল্পনার বাইরে। এটি শুধু কথামালা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না। আগে একজন মানুষ যখন গুম হয়েছে, ফেরত আসছে, তার কাছ থেকে যে বর্ণনা আমরা পেয়েছি, আর এখন যা আমরা প্রত্যক্ষ করছি, যে সমস্ত আলামত, এটি কল্পনার বাইরে। একবার আপনি ভাবুন, আপনি বা আমি বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাকে উঠিয়ে নেওয়া হলো তার বাবার হাত থেকে অথবা স্ত্রীর কাছ থেকে, এবং তারপর তার আর কোনো সন্ধান মিলল না। আমরা দেখলাম পরবর্তীতে যে সমস্ত সিক্রেট প্রিজনগুলো আমরা বা সিক্রেট সেন্টারগুলো আমরা পেয়েছি, সেখানে আমরা দেখলাম ভয়াবহ দৃশ্য। অর্থাৎ 4.5 ফিট 5 ফিট লম্বা, 3 ফিট থেকে 3.5 ফিট চওড়া, তার আবার 1.5-2 ফিট হচ্ছে প্রস্রাব পায়খানা করার জায়গা। এর ভিতর যখন একজন মানুষকে আপনি নিয়ে বন্দি করে রাখবেন দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, এবং যে ব্যক্তিকে রাখছেন তিনি দিন এবং রাতের পার্থক্য বুঝছেন না, দিনটা কিভাবে তার অতিবাহিত হচ্ছে তিনি জানেন না। তিনি শুধু খাবার দেখে বুঝতে পারেন যে আজকে একটা দিন অতিক্রম করলাম। সকালবেলা রুটি অথবা খিচুড়ি দেখলে সে বুঝে যে এটা সকালের নাস্তা, মানে একটা দিন আমি অতিক্রম করলাম। এবং ওই দিনকে মনে রাখার জন্য তার তো ওখানে খাতা কলম নেই, তিনি নখের আঁচড় দিয়ে, আমরা গুহা মানবের কথা শুনেছি, এটা প্রকৃতপক্ষে ঘটেছে, এটা আমার বানানো কোনো বয়ান না। ওখানে নখের আঁচড় দিয়ে দিনকে গণনা করার চেষ্টা করা হয়েছে। কখনো কখনো ইটের টুকরা দিয়ে গণনা করার চেষ্টা হয়েছে, কখনো কখনো থালা বাটি যেটা দেওয়া হয়েছে খাওয়ার জন্য সেটা দিয়ে দাগ কেটে রাখা হয়েছে। আমরা এরকম 182 দিন সম্ভবত একটা ছেলে পেলাম,
একটাতে যে পেলাম 200 কতদিন, অগণিত সূরা লেখা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পানা চাওয়া। কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আমি দেশটাকে অনেক ভালোবাসি, বিজয় আমাদের সুনিশ্চিত, অনেক ধরনের কথাবার্তা। এবং এই খোদ রাজধানীতে এবং খোদ প্রধানমন্ত্রীর বাড়ির থেকে কয়েকশো গজের মধ্যে এই ঘটনাগুলি ঘটেছে। এবং যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, নীতি নির্ধারকরা পার্লামেন্ট বা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে তারা বলেছেন যে ওরা প্রেম করে পালিয়ে আছে, কখনো বলেছে ওরা ভূমধ্যসাগরে ওদের সলিল সমাধি হয়েছে, ইউরোপ বা অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কখনো বলা হয়েছে ঋণের ভয়ে পালিয়েছে। এই ধরনের মিথ্যাচার রাষ্ট্রের নীতি নির্ধারকরা যখন করে কোনো দেশে এবং তারই নাগরিক, সেই ব্যাপারে যখন গুরুত্ব দেওয়া হয় না, জানমালের যখন হেফাজত করা হয় না, তখন মানে এটা কি ধরনের আচরণ তার নাগরিকের উপর করেছে একবার ভাবুন। এবং আমরা ওই স্বৈরাচারকে কেউ কেউ বাহাবা দিয়েছি, কেউ কেউ রুটি ভাগ চেয়েছি। পার্লামেন্ট নির্বাচনের নামে যেগুলি হয়েছে, সেখানে দলগুলো যে ভূমিকাগুলি নিয়েছে, কোনো গণতান্ত্রিক দেশে, কোনো সুস্থ সমাজে এই প্রক্রিয়া অনুসরণ করার সুযোগ আছে কিনা, এগুলি হয়েছে। এবং এই যে ঘটনাগুলি হয়েছে, এর যদি আমরা একটা বিচার না করতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বই, কমবে না। আমরা দেখেছি এই দেশের মানুষকে ধরে নিয়ে অনেক সময় এখানে জিজ্ঞাসাবাদ করার পর যখন মানুষের ভিতর প্রশ্ন এসছে, বা তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যখন প্রেস কনফারেন্স করেছেন, জনগণের ভিতর যখন এটা আলোড়িত হয়েছে, ক্ষোভ জন্ম হয়েছে, তখন আমরা দেখেছি এদের অনেককেই বাংলাদেশ থেকে ভারতের বর্ডারে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, এবং তারপর বিনা পাসপোর্টে তাকে আটক দেখানো হয়েছে ভারতে, অথবা সন্ত্রাসের নামে সন্ত্রাসী হিসাবে তাকে চিহ্নিত করে মামলা দেওয়া হয়েছে। এবং এই ঘটনার শিকার অধিকাংশ গরিব মানুষ, তাদের পক্ষে আইনি সহায়তা নেওয়া, আইনি লড়াই করা, বা একটি দেশে যে খোঁজ খবর নেওয়া, এটা একেবারে অসম্ভব। রাষ্ট্রের পক্ষ থেকে তো কাজগুলি করা হয়েছে, ফলে তারা আর কোনো খোঁজ খবর নেননি। সুখরঞ্জন বালির কথা আসেন, আমাদের প্রতিমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা আসেন, সাম্প্রতিককালে সাভারে একজন ফেরত আসছে। আমরা অসংখ্য বেশ কয়েকটি ঘটনা আমরা পেয়েছি এখনো যারা ভারতের কারাগারে বন্দী। আমরা দেখেছি একটা সাজানো নির্বাচন করার জন্য একজন সচিব এসে যে নাটক করলেন দেশে, ভারতের একজন সচিব এসে। আপনি কল্পনা করেন তো আপনার দেশটার কি অবস্থা। সুতরাং এই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন, ঘটতে সাহায্য করেছেন, বা যারা এটাকে ইন্ধন দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সেটা রাজনৈতিক ব্যক্তি হোক, সামরিক বাহিনীর ব্যক্তি হোক, পুলিশ বা আমলা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি যদি আমরা না দাঁড়া করাতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার থেকে জাতিকে মুক্তি দিতে পারবেন না। আর জুলাই আগস্টের যে ঘটনা আপনি যদি খেয়াল করেন, মাত্র 10-15 দিনে কত মানুষকে হত্যা করা হয়েছে। যদি কি যুক্তির খাতিরে ধরে নেই, যেটা 1000-এর মধ্যে, ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম,